নমস্কার, শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউইএম, গুড এডুকেশন গুড জব অ্যান্ড অ্যাসিস্টেড বাই অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আমার সঙ্গে প্রতিদিনের মতোই কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, যার মানি ব্যাগটা আমি একটু দূরে দেখতে পাচ্ছি। ভারত সিরিজ জিতলে আমার মনে হয় আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে মানি ব্যাগ কবে বেরোবে। ভারত যেভাবে যাচ্ছে, আর একটা ম্যাচ জিতলেই ভারত 5 ম্যাচ সিরিজে 3-0 এগিয়ে যাবে। রাজকোট আইডিয়াল ডে হতে পারে। জয়জ্যোতি, মানি ব্যাগ সূর্যালোক দেখবে ভেবে খারাপ লাগছে? না, মানি ব্যাগ সূর্যালোক মানে আপনি চান দেখুক যে এই সিরিজ জিতে, আপনার তো বলা উচিত যে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে ওটা যদি ভারত জিততে পারে তাহলে অবশ্যই তোমার মানি ব্যাগ সূর্যালোক দেখুক। মানে তখন আমি নিজেই দেখাবো, তখন অটোমেটিক্যালি দেখাবো। তাই বাংলা একটা কথা আছে, দুরাত্মার ছলের অভাব হয় না, কিপ্টেরও ছলের অভাব হয় না। নইলে ভাবতে পারেন এই ম্যাচ 2-0 এগিয়ে একটাতে অভিষেক শর্মা ইডেন গার্ডেন্সে এত ভালো খেললেন, তিলক ভার্মা তিনি তো একেবারে কি বলবো যে ওই রাত্রিরে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ভারতবর্ষের মুড ভালো করে দিলেন। এরপরেও ওই মোটা মানিব্যাগটা চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, সেটা কিনা এরপরে আমি ভাবছি ছবি তুলে ওটা ফেসবুকে পোস্ট করে দেবো। না, আমি নিজেই পোস্ট করব। তবে আমি তো চাইছি আর একটু বড় মঞ্চে ভারতের জয়টা আসুক। এই যে টি-20 সিরিজটা ভারত জিততে চলেছে, এটা কিন্তু আমরা বর্ডার গাভাস্কার সিরিজ শেষ হওয়ার পরেই বলেছিলাম, আমাদের দুজনের আলোচনাতেই এটা এসেছিল। তবে আমি চাইছি যে আরেকটু বড় মঞ্চ, মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যদি এটা মঞ্চ হয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। ভারতীয় টি-20 টিম কিন্তু দুর্দান্ত খেলছে। মনে রাখবেন, লাস্ট 28টা ম্যাচের মধ্যে 26টা ম্যাচ সূর্যকুমার যাদবের টিম জিতেছে। 28টা ম্যাচে 26টা জয়, কি বলবে? দুর্ধর্ষ। মানে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল, আমরা জানি জুন মাসে, এবং তারপর যেরকমভাবে খেলা উচিত সেভাবেই তারা খেলছে। হ্যাঁ, সূর্যকুমার যাদব হয়তো ফর্মে নেই, তবে অন্যান্য ক্রিকেটাররা দুর্দান্ত ছন্দে রয়েছেন। আর এই ধারাটাই মানে যাতে চলে এটাই দেখতে হবে। তার কারণ হচ্ছে সামনে আমরা জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে 2026-এ। আর এখন থেকে যতগুলো ম্যাচ, যে কটা ম্যাচ ভারতীয় দল পাবে সব কটা কিন্তু ড্রেস রিহার্সাল। তাই এখানেই এক্সপেরিমেন্ট হবে, এখানেই বাকি সব ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখা হবে রাজকোটে। এটা দেখার বিষয় যে আমি রচনা শুনতে চাই। আমি জাস্ট জানতে চাই খুব ক্লিয়ারলি, সূর্যকুমার যাদব কি তার 3 নম্বর জায়গাটা হারালেন তিলক ভার্মার কাছে? এখন যা পারফরমেন্স তিলক ভার্মার, একটা প্রত্যেক ক্রিকেটারের কমফোর্ট জোন থাকে। তিলক ভার্মার কমফোর্ট জোন হচ্ছে ওই 3 নম্বর পজিশন। তিনি এর আগে সূর্যকুমার যাদবকে বলেছিলেন যে আমাকে 3 নম্বর পজিশনটা যদি দাও তাহলে খুব ভালো হয়, এবং তারপর তিনি কি করেছেন আমরা প্রত্যেকে দেখেছি। এখন যদি তিলক ভার্মার এই জায়গাটা থেকে সরিয়ে আবার সূর্যকুমার যাদব ওখানে যান, এবং তারপর তিলক ভার্মা যদি 4 নম্বরে নেমে ফ্লপ হন, তখন এর দায়টা কে নেবেন? মানে সেক্ষেত্রে তো গৌতম গম্ভীর না সূর্যকুমার যাদব, কে দায়টা নেবেন? যেখানে সবকিছু ঠিকঠাক চলছে, তিলক ভার্মা এত ভালো পারফরমেন্স দিচ্ছে, সেক্ষেত্রে 3 নম্বর জায়গাটা তিলক ভার্মারই এখন, মানে তিনি খেলুক। এবং অপরদিকে সূর্যকুমার যাদব, আশা রাখবো তিনি দ্রুত ফর্মে ফিরবেন। আর এই পজিশনটা আপাতত আমি দেখছি না সূর্যকুমার যাদবের 3 নম্বর পজিশন। সূর্যকুমার যাদব যদি ফেরত আসেন, আমার মনে হয় যে সূর্যকুমার যাদবের দুটো ম্যাচই খুব খারাপ গেছে। আমি জানতে চাই তোমার কি মনে হয় সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের ধরনটা বিপক্ষ ধরে ফেলেছে? এটা একটা মানে এটাও ঠিক। এবং আরেক দিক থেকে বলবো যে যে কটা ইনিংস আমরা দেখতে পাচ্ছি, মানে এর আগেও, মানে আমি এই শুধু দুটো ম্যাচের কথা বলছি না, এর আগের সিরিজেও যদি আমরা দেখি, খুব বেশি মনে হচ্ছে চাপ নিয়ে ফেলছে, এবং শর্ট সিলেকশনও কোথাও যেন ঠিক হচ্ছে না। ইডেন গার্ডেন্সে যেভাবে আউট হলেন, একটা র্যাশ শট খেলে আউট হলেন, এবং তারপরে গত ম্যাচে ভালো শুরু করেছিলেন, এবং পরপর 3টে 4 আমরা দেখলাম 4 বলে। তারপরে হঠাৎ করে তিনি মানে বল বুঝতে পারলেন না, না কি করলেন, মানে ক্যাজুয়াল থেকে আউট হয়ে গেলেন। ফর্মে হয়তো ফিরবেন, কোথাও কি ক্যাপ্টেন্সির চাপ? আপনাকে জিজ্ঞেস করছি, ক্যাপ্টেন্সির চাপ করছি তো আমি তো বলছি যে সূর্যকুমার যাদবের মনে হচ্ছে কোথাও যে র্যাশ শট, এবং একই সঙ্গে অত্যাধিক চাপ চলে আসছে হয়তো ক্যাপ্টেন্সির জন্য, যার জন্য কি এটা হচ্ছে নাকি। আমি দেখেছি যে তুমি যখন ডান দিকের চেয়ারটায় বসো এবং তখন যখন মানি ব্যাগটা ওই দিকে থাকে, তুমি লেস টেন্স থাকো। বাদিকের চেয়ারে বসলে তুমি মানি ব্যাগটা সম্পর্কে একটু বেশি টেন্সড হয়ে যাও। সূর্যকুমার যাদব কিন্তু রাজকোটে টেন্সড হবেন না আমার মনে হয়, কারণ রাজকোট এমন একটা মাঠ, যে মাঠে প্রচুর রান ফিস্ট হয়, যাকে বলে মানে রানের পিকনিক যদি কেউ করতে চায়, তাহলে আইডিয়াল হচ্ছে একটা বাস নিয়ে চলে যাও রাজকোট, নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে নেমে পড়ো, দিনভর পিকনিক করো ব্যাট হাতে, কেউ তোমায় বিরক্ত করবে না। কারণ এখানে দেখছিলাম মেয়েদের ক্রিকেটে ভারতীয় মেয়েরা এই জাস্ট গত মাসে তুলেছেন 370 রান একটা 5 উইকেটে, আরেকটা 435 রান। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও 170 রয়েছে। আর তিনি সূর্যকুমার যাদব এই মাঠে লাস্ট ম্যাচে
শ্রীলঙ্কার সঙ্গে সম্ভবত 51 বলে 100-র উপর রান করেছিলেন, 111 বা কিছু। অতএব কি হয় জানেন তো, যে সবসময় লোকে না নিজের প্রিয় সারফেসে যখন ফেরত আসে, স্পেশালি ফর্মহীন অবস্থায়, সে একটা বিশাল ভরসা পায়। তার কোথাও মনে হয় মাথার উপর একটা ছাদ চলে এলো। সেই মাঠ, যে মাঠটা তাকে চেনে, যেই মাঠ তাকে সম্ভ্রম দিয়েছে, যেই মাঠ তাকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আবার সেই মাঠের সঙ্গে সে দাঁড়িয়ে। এবং কোথাও গিয়ে যে কোনো স্পোর্টসম্যানের সঙ্গে তার যেটা ফেভারিট হান্টিং গ্রাউন্ড, তার একটা নীরবে সংলাপ চলে, স্পেশালি যখন সে আন্ডার প্রেশার থাকে। সেই সংলাপটা হচ্ছে, চিরকাল তুমি আমায় ভরিয়ে দিয়েছো, আজকে কিন্তু আমাকে বঞ্চিত করো না, আজকে আমি ক্রুশিয়াল সময় তোমার কাছে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমার কোথাও মনে হয় নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে সূর্যকুমার যাদবের সেই সংলাপ হবে। আরও একজন যিনি রান পাননি, অ্যাকচুয়ালি ভারত 2টো ম্যাচ জিতেছে, কিন্তু ভারতের ব্যাটিং ব্যর্থতা কিন্তু সামগ্রিকভাবে কিন্তু অব্যাহত। সঞ্জু স্যামসন রান পাননি, সূর্যকুমার যাদব রান পাননি। সঞ্জু স্যামসন আজকে সকালবেলা একটা প্লাস্টিকের বল নিয়ে প্র্যাকটিসে এসেছিলেন। প্লাস্টিকের বল নিয়ে প্র্যাকটিসে এসে তিনি বাউন্স অভ্যেস করেছেন, কারণ বারবার করে জোফরা আর্চার তাকে শর্ট পিচ বলে বিব্রত করছেন। এটা নিয়ে কি বলবে? এটা খুব ভালো সিদ্ধান্ত সঞ্জু স্যামসন যেভাবে তিনি প্র্যাকটিস করছেন, এবং একই ক্ষেত্রে আমি এই প্রসঙ্গে তিলক বর্মার কথাও বলবো, যে তারও কিন্তু এই শর্ট বলে একটা সমস্যা ছিল, এবং তিলক বর্মা নিজেই বলছেন যে গত আইপিএলে যখন খেলছিলাম শর্ট বল খেলতে পারছিলাম না, এবং আমার দলে উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছিল, এবং তারপর অনেক পরিশ্রম করে কিন্তু সেই জায়গাগুলো ঠিক করছে, এবং জোফরে আর্চারকে কীভাবে তিনি মেরেছেন শর্ট বলে গত ম্যাচে, সেটা আমরা দেখেছি। আর এই একই জিনিস সঞ্জু স্যামসন করছেন। সঞ্জু স্যামসন অবশ্যই এর আগে যদি দেখি যে সেঞ্চুরি পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা ধারাবাহিকতার অভাব রয়েছে। আর আশা রাখবো যে যে প্র্যাকটিসটা তিনি করছেন আজকে, যেটা গৌতম অলরেডি বলেন, প্লাস্টিকের বল এনে অতিরিক্ত বাউন্স, প্লাস্টিকের বল নিয়ে সিমেন্টের উইকেটে যেটা তিনি প্র্যাকটিস করছেন, সেটার যে পরিশ্রমটা তিনি আজকে করেছেন, সেটার অবশ্যই আগামীকাল সেটার ইমপ্লিমেন্টেশন তিনি ঘটাবেন রাজকোটের এই উইকেটে, এবং এই উইকেটটা কামব্যাকের মঞ্চ হতে পারে সঞ্জু স্যামসনের জন্য, ব্যাটার সঞ্জু স্যামসন, ব্যাটার সূর্যকুমার যাদব, ব্যাটার হার্দিক পান্ডিয়ার জন্য। আরেকটা কথা বলি, আমি আপনারা প্রায় নিশ্চয়ই দেখছেন যে আমি কাগজ দেখছি। সাধারণত আমি এত কাগজ দেখি না, কাগজ দেখছি একটা তিলক ভার্মা স্ট্যাটসের জন্য। তিলক ভার্মা 22টা টি20 ম্যাচ খেলেছেন, 156 হচ্ছে তার স্ট্রাইক রেট, এবং 50-এর উপর অ্যাভারেজ। সেন্সেশনাল কিন্তু, দুর্ধর্ষ। এবং ছোট্ট করে আরেকটা স্ট্যাটস আমি দিয়ে রাখি, 4টে ইনিংসে 318 রান নট আউট, তাকে কিন্তু কেউ আউট করতে পারেনি। দুর্ধর্ষ খেলছেন, এবং এই ধামাকাটাই কিন্তু রাজকোট কালকেও দেখতে চাইবে। আর যেভাবে তিনি ক্যালকুলেটিভ ওয়েতে ব্যাটিং করছেন, মানে গৌতম গম্ভীরকে তিনি বলছেন যে দরকার পড়লে আমি ওভারে 6-7 রানও নিতে পারবো, এবং দরকার পড়লে 16 রানও নিতে পারবো। মানে একদম দলের যা পরিস্থিতি সেই অনুযায়ী তিনি খেলছেন, এবং পারফেক্ট টিমম্যানের একদম প্রকৃষ্ট উদাহরণ তিলক ভার্মা। আমার কোথাও মনে হয় যে তিলক ভার্মা, নীতিশ রেড্ডি, তোমার জয়সওয়াল, এরা কোথাও এই যে স্মল টাউন থেকে, খুবই খারাপ পরিবেশ থেকে উঠে এসে এরা লড়াই করছেন, কোথাও মনে হয় যে এই যে বিপন্নতার সঙ্গে লড়াই করে জীবনে উত্থান, এটা এদের মেন্টালি এত টাফ করে দিয়েছে যে 22 গজে যখন ওরা ব্যাট নিয়ে যান, তখন হয়তো লড়াইটা ওদের পক্ষে অনেক সহজ হয়, কারণ তারা তো উঠেই এসছেন এখান থেকে। ইনফ্যাক্ট আমার বারবার মনে হয় যে আরেকটা ন্যারেটিভ আছে, সেটা হচ্ছে যে এই যে কলকাতা এত মফস্বলের ফুটবলার, স্পোর্টস পার্সন, ক্রিকেটার এত বড় হয়েছেন বিভিন্ন ফিল্ডে। আমি আমি জাস্ট কিছুদিনকার উদাহরণ হিসেবে বলছি, ঝুলন গোস্বামী চাকদা, ইমন চক্রবর্তী, এই ধরনের লিলুয়া, এরম বেশ কিছু উদাহরণ আমি বলতে পারি, সাহিত্যিক, বিভিন্ন ফিল্ডে যারা মফস্বল শহর থেকে, শহরতলি থেকে এসে এমন লড়াই করেছেন যে শহর তাদের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে, বা শহরের ট্যালেন্টরা। জানি না কোথাও গিয়ে যে লোকাল ট্রেনে সফর করা, এই জার্নিটা পা রাখতে পারছো না তুমি। মুম্বাইতে এটা খুব হয় যে এই জার্নিটা কিট ব্যাগ নিয়ে কোনো রকমে তুমি মাথা গুচ্ছো। এই জার্নিগুলো হয়তো এদের আরও বেশি করে এমন ঐক্যবদ্ধ করে। দেখুন তিলক ভার্মাকে আমরা যে ব্যাটিং করতে দেখলাম কালকে আন্ডার প্রেশার, ভাবাই যান। এবং তার, আপনারা যারা স্টেডিয়াম বুলেটিন দেখছেন অনেকেই হয়তো জানেন না, যারা জানেন না তাদের জন্য বলছি যে তার বাবার ওকে টাকা দিয়ে ক্রিকেট খেলানোর খরচ সম্ভবপর ছিল না, তাই তার কোচ দায়িত্ব নিয়ে তাকে তৈরি করেছেন। ভালো করে ইংরেজি কেন হিন্দিও বলতে পারতেন না, সেখান থেকে আস্তে আস্তে নিজেকে গ্রুম করেছেন।
এবং সেদিন আমরা দেখলাম যে ব্রেকে গৌতম গম্ভীর গিয়ে তার সঙ্গে কথা বললেন জলপানের বিরতি, যখন খুব তুল্যমূল্য লড়াই চলছে, তখনও ঠিক নয় ভারত জিতবে কিনা। পরে জানা গেল যে গম্ভীর তাকে বলেছিলেন শেষ অবধি থাকো, তুমি শেষ অবধি থাকলে আমরা জিতবো। কিন্তু জয়জ্যোতি এটা মুখে বলা, কোচ বলতেই পারেন, তারপর সেটা কাজে করে দেখানো কিন্তু খুব কঠিন। খুব কঠিন। আর যেখানে একের পর এক উইকেট পতন হচ্ছিল, যদিও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছিল এবং পুরো দায়িত্বটা কিন্তু তিনি নিয়ে নিয়েছেন, মানে ওয়ান ম্যান আর্মি বলতে যা বোঝায় তিলক ভার্মা ঠিক সেটাই করছিলেন। এবং সেই জন্যই হয়তো আমি একটু আগে বললাম যে পারফেক্ট টিম ম্যান। এবং একদম ঠিক বলেছেন যে গৌতম গম্ভীর কেন এখানে যে কোনো কোচই থাকলেই একই কথা বলতেন যে একদম ম্যাচটা শেষ করে এসো। তবে সেটা যে তিনি করে এসছেন, বাস্তবিক মানে বাস্তবায়ন করেছেন সেটা সবুজ গালিচায়, সেটার জন্য হ্যাটস অফ তিলক ভার্মা। আমরা এখন যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির সময় হয়েছে। এই স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইএম, এটাতে একটা বিরতির সময় হয়েছে, কোথাও যাবেন না প্লিজ। খুব দ্রুত নতুন গল্প নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো। আরেকটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করি জয়জ্যোতি, সেটা হচ্ছে যে এই যে তিলক ভার্মা, তার আগের ম্যাচে আমরা দেখলাম অভিষেক শর্মা। অভিষেক শর্মা যেভাবে দাঁড়ান, তুমি আর আমি কিন্তু খেলা সেদিন আমরা শো করছিলাম ইনগানস থেকে, অভিষেক শর্মা দাঁড়িয়ে সাইডের নেটে মানে গঙ্গার দিকের যে নেটটা সেখানে ব্যাট করছিলেন। পজিশনে বডি পজিশনটা কিরকম এরম পুরো ঘোরানো। এবার আমার প্রশ্ন হচ্ছে, যখন একজন ব্যাটসম্যান এভাবে ব্যাট করে, সে কিন্তু কমপ্লিটলি সাদা বলের জন্য তৈরি হয়ে ব্যাট করে। তাহলে এই যে অভিষেক শর্মা জাতীয় যেসব ক্রিকেটাররা, তারা কি তাহলে ধরেই নিচ্ছেন যে লাল বলের পৃথিবী আমাদের জন্য নয়? মানে এই টি-20 ফরম্যাট খেলতে খেলতে এদের মানে মানসিক দিক থেকেও সেটা হয়ে গিয়েছে যে তিনি একদম ওই সাদা বলের, শুধু সাদা বল বললে ভুল হবে, হয়তো একদম এই শর্টার ফরম্যাট টি-20 ফরম্যাটের জন্যই তিনি স্পেশালিস্ট। এর আগেও আমরা যখন এর আগের 90s ক্রিকেট যদি দেখি, তাহলে আমরা দেখতাম যে মাইকেল ভিভান টেস্ট খেলতেন না, ওয়ানডে খেলতেন। অজয় জাদেজাও খুব বেশি টেস্ট খেলেননি, ওয়ানডে স্পেশালিস্ট ছিলেন। তো এই মানে এই ধারাটা এমন নয় যে নতুন, এটা আগেও হয়েছে। তবে এক্ষেত্রে অভিষেক শর্মার ক্ষেত্রে যে একটা কথাই বলবো যে তিনি একদম পারফেক্ট টি-20 ব্যাটারি। আমি নিশ্চিত নই বাকিরা কি বলবেন জানি না যে অভিষেক শর্মা লাল বলের ক্রিকেটে কি করবেন। তবে যেভাবে স্টান্স নিচ্ছেন, যেভাবে তাকে মানে কোচ, আরও একটা কথা বলার এখানে, সূর্যকুমার যাদব সেদিন প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে এখানে কোচ এবং ক্যাপ্টেন তিনি নিজেও এবং কোচ গৌতম গম্ভীর একদম ফ্রিডম দিয়ে দিয়েছেন খেলার জন্য, এবং লাইসেন্স টু কিল। যদি আপনারা অভিষেক শর্মার ব্যাটিং দুটো ম্যাচে দেখেন, একদম সেটাই দেখবেন যে প্রথম থেকেই কিন্তু বেপরোয়া ফিয়ারলেস অ্যাপ্রোচ নিয়ে তিনি ব্যাটিং করেছেন। তার আগের বলে যদি আউট হওয়ার সম্ভাবনাও থাকে, তাতেও কিছু মানে তাতে পরোয়া নেই, তারপরের বলটাও তিনি চালাবেন। ঠিক এইভাবেই খেলছেন, রান করছেন, আউটও হচ্ছেন। অভিষেক শর্মা ম্যাচে ব্যাট করতে যাওয়ার আগে ইনগানসে ক্যামেরা তাকে ধরেছিল, একটা ছবি দেখলাম যে বলটা জাস্ট এরমভাবে বলটা ধরে, সঞ্জু স্যামসন পাশে দাঁড়িয়ে আছেন, তিনি বলটা ধরে এরম মুভমেন্ট করছেন। এবার এই মুভমেন্টটা আমরা বুঝলাম হয়তো বলটাকে ক্লোজলি দেখার জন্য চোখ এবং বলের এই সামঞ্জস্যটা খুব দরকার। কারণ এখন তুমি জানো যে স্পোর্টসে একটা কথা এসছে মাসেল মেমোরি বলে। মাসেল মেমোরি মানে কত দ্রুত তোমার মাসেলটা, ভিতরকার মাসেলটা কত দ্রুত রিয়্যাক্ট করতে পারে যে ছবিটা তার সঙ্গে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন আগেকার দিনে ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটে বলতেন যে আমরা সাইড অন, ক্লাসিক্যাল ব্যাটসম্যানদের বলা হতো সাইড অন, এরমভাবে দাঁড়ানো। এখন অনেকে মহেন্দ্র রামনাথের মতো কেউ কেউ বাহাতি পেস বোলার খেলার জন্য, বাহাতি স্পিনার খেলার জন্য ওপেন করে চেস্ট অন দাঁড়িয়েছেন। কিন্তু অভিষেক শর্মা টাইপের ব্যাটসম্যানরা চেস্ট অন থেকেও আরও ঘুরে যাচ্ছে। এবার এই যে ঘুরে যাওয়াটা, এটা কি মনে হয় যে আমার সাদা বলে হয়তো আমায় ঐশ্বর্য দেবে, কিন্তু লাল বলের জন্য আমাকে একদম কমপ্লিটলি তৈরি হতে হবে, এবং সেটা তখন আর তৈরি হওয়া যাবে না। এবং লাল বলের কথা হয়তো ভাবছেনই না এক্ষেত্রে অভিষেক শর্মা, একদম সাদা বলের জন্যই তিনি এই স্টান্সটা নিচ্ছেন, এবং এটাই তার কমফোর্ট জোন। হয়তো এখান থেকে বলটা জাস্ট স্ম্যাশ করছেন, হয়তো সুবিধা পাচ্ছেন তিনি কোনোভাবে, মানে টেকনিক্যালি হোক বা যেভাবেই হোক। এবং সাদা বলের ক্রিকেটটা নিয়েই এই মুহূর্তে অভিষেক শর্মা ভাবছেন, তার জগৎ পৃথিবী এই মুহূর্তে কিন্তু সাদা বলের ক্রিকেট, লাল বল নিয়ে ভাবছেনই না, তাই ওটা নিয়ে ভাবারও কিছু নেই। এটার অভিষেকের একটা নাম হয়েছে ইউভি শেখ, কারণ যুবরাজ সিং তার মেন্টর, যুবরাজ সিং তাকে তৈরি করেছেন। এই ইউভি শেখের ইউভি কিন্তু টেস্ট ক্রিকেটে রান করা নিয়ে খুবই আগ্রহী থাকতেন, এবং তার ক্যারিয়ারের শেষেও তিনি একটা হতাশার কথা বলেছেন, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে সেভাবে ধারাবাহিক থাকতে পারেননি। কিন্তু যুবরাজ সিং একটা অন্য প্রজন্ম, ইউভি শেখ আর একটা অন্য প্রজন্ম। কালকের রাজকোট গিয়ে আমার কিন্তু মনে হচ্ছে যে আরও একজনকে আমরা হিসেবের বাইরে রাখছি। আমরা যেরকম বলছি যে সঞ্জু স্যামসন রান পেতে পারেন, আমরা বলছি যে রান পেতে পারেন তোমার রান পেতে পারেন ক্যাপ্টেন নিজে সূর্যকুমার যাদব, তেমনি
ফিল সল্টও কিন্তু রান পেতে পারেন, ফিল সল্টের কথা আমরা ভুলে যাচ্ছি। ফিল সল্ট মানে খিদেটা জমিয়ে রেখেছেন। ফিল সল্টে আমরা ভেবেছিলাম যে ইডেন গার্ডেন্স হয়তো মাতিয়ে দেবেন, কিন্তু এখানে কিচ্ছু করতে পারেননি। পরের ম্যাচ চেন্নাইতেও তিনি ব্যর্থ। তবে ফিল সল্ট সব কিছু কিন্তু মানে অগোছরও করে দিতে পারে যদি তিনি ফর্মে ফেরেন, এবং রাজকোটে ফিল সল্ট অবশ্যই চেষ্টা করবেন কামব্যাক করার। জস বাটলার যেমন ফর্মে রয়েছেন, দুটি ম্যাচে একটিতে 68 একটিতে 45 করেছেন, এবং আরও একজন ক্রিকেটারের কথা বলবো ইংল্যান্ডের, ব্রাইটন কার্স। আমি তো খুব ইমপ্রেসড তিনি যেভাবে খেলেছেন, যেভাবে একটা ক্যামিও খেলেছেন এবং বল হাতেও যেভাবে তিনি কন্ট্রিবিউট করেছেন। তাই ইংল্যান্ড ক্রিকেটারদের এই পারফরমেন্স দেখে মাইকেল ভন একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে গত ম্যাচের নিরিখে, চেন্নাই ম্যাচের নিরিখে তিনি বলেছেন যে ভারতীয় ব্যাটাররা যেমন ব্যাটিং করেছে, ইংল্যান্ড ব্যাটাররাও তেমনই ব্যাটিং করেছে, তেমন কোনো পার্থক্য, বিরাট কিছু পার্থক্য নেই, শুধু জয়ের জন্য একজনই এখানে রেসপন্সিবল, তিনি হচ্ছেন তিলক ভার্মা। আপনি সহমত? অ্যাবসলিউটলি সহমত। দুটো ইনিংসে তিলক ভার্মা এবং অভিষেক শর্মা এবং অবশ্যই বরুণ চক্রবর্তী, তিনটে ফ্যাক্টর কিউমুলেট করে ভারত জিতেছে। এখন আবার যেতে হবে জানেন তো, একটা ছোট্ট বিরতিতে, প্লিজ কিছু মনে করবেন না, কোথাও যাবেন না, আমার খুব দ্রুত পাওয়ার্ড বাই ইউএম এই যে শোটা, স্টেডিয়াম বুলেটিন, আপনাদের ভালোবাসার শো, দ্রুত আমরা ফিরছি। এলাম বিরতির পর। আমার মনে হয় আপনারা এখনও ডিনার টেবিলে থাকেন, প্লিজ একটু আমাদের শোটা দেখতে থাকুন। সেটা হচ্ছে যে ভাত ঠান্ডা হয়ে যাবে, একটু জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন, খুব বেশিক্ষণ তো নেই। একটা জিনিস আমার জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে যে ভারত গোটা সিরিজে লড়াইটা চলছে এখন অবধি দুটো ম্যাচে, ভারতীয় স্পিনার ভার্সেস ইংরেজ পেসার। রাজকোট, আবার বলছি, রাজকোট হচ্ছে পিকনিক উইকেট, রাজকোট হচ্ছে বেডিং নিয়ে যাওয়ার উইকেট, রাজকোট হচ্ছে শুয়ে বিশ্রাম করার উইকেট। রাজকোট উইকেটে কি আবার স্পিনার ভার্সেস পেসার হবে, না পেসার ভার্সেস পেসার হবে? এটা খুব টাফ কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, মানে এই সেম কোশ্চেনটা কিন্তু পীযূষ চাওলাকে করা হয়েছিল, তিনিও দিতে পারেননি। তো আমি দিতেই পারবো না একেবারে, কারণ এই যে উইকেট, রাজকোটের উইকেটের স্পিনাররা কিন্তু খুব একটা সাহায্য পাবেন না। তো সেক্ষেত্রে যে ট্যাকটিক্স বা যে স্ট্র্যাটেজিতে ভারতীয় দল চলছিল এই দুটি ম্যাচে, সেটাই কি হবে? কারণ আমরা দেখেছি যে পেসার ছিল না। ও অক্ষর প্যাটেল একটা ভালো কথা বলেছেন যে গত ম্যাচে, যে টিম সিলেকশনটা কি হিসেবে হচ্ছে, যেখানে 3জন পেসার রয়েছে, সেখানে আমরা 4 স্পিনারকে দেখছি। অক্ষর প্যাটেল বলেছেন যে যা ট্র্যাকস রয়েছে, যে ট্র্যাকসে আমরা খেলছি, এবং একই সঙ্গে ইংল্যান্ডের দুর্বলতা শক্তি বিচার করে টিম সিলেকশন হচ্ছে। তাই এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যে এখানে কি আমরা দেখতে পারি মোহাম্মদ শামিকে। খুব চান্স কম, ভীষণ কম। তবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা পরিবর্তনের, যেটা খবর পাওয়া যাচ্ছে ভারতীয় টিম সূত্রে। ধ্রুব জুরেলের জায়গায় হয়তো অন্য কেউ ঢুকতে চলেছেন। রমনদীপ সিং নাম বারবার উঠে আসছে। কি মনে করছেন আপনি? আমার মনে হয় কালকের লড়াইটা হয়তো ভারতীয় পেসার ভার্সেস পেসার হবে, এবং কালকেই মোহাম্মদ শামির সুবর্ণ সুযোগ যে ম্যাচে খেলার। একটা হয়তো চেঞ্জ হবে, রবি বিষ্ণুয়ের জায়গায় আমার মনে হচ্ছে যে হয়তো শামি ঢুকবেন, একটা স্পিনার হয়তো কমাতে হবে। যদিও রবি বিষ্ণু আগের দিন খুব ভাইটাল একটা পার্টনারশিপে ছিলেন। বাদ পড়া উচিত আমার মতে ওয়াশিংটন সুন্দরের, কিন্তু তিনি ক্যাপ্টেনের এত ব্লু আইড বয় যে আমার মনে হয় না তিনি বাদ পড়বেন বলে। গৌতম গম্ভীর এক গ্লাস এক্সট্রা জল খান ওয়াশিংটন সুন্দরের নামে, কাজেই আমার মনে হয় যে বাদ পড়বেন না। যাই হোক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি জয়জ্যোতি, তাই সবাইকে শুভেচ্ছা জানাই এবং বলি কালকেই যেন সিরিজ 3-0 হয়। এমন নয় 3-0 হলে আমাদের কোনো লাভ হবে, কারণ মানি ব্যাগ শুনলাম তাতেও বেরোবে না। যাই হোক, ইউএম পরিবেশিত, পাওয়ার্ড বাই ইউএম, অ্যাসিস্টেড বাই অ্যাসিওর হোম অ্যাপ্লায়েন্সেস, আজকে শো শেষ করছি। কুইজটা আজকে দিতে পারলাম না সময়াভাবে। ভারত সিরিজ জিতুক, শান্তিবনে আপনাদের কুইজ আপনারা জিতবেন। এবং এই যে আপনারা আমাদের বিভাগ থেকে পুরস্কার নিয়ে যাচ্ছেন, আপনাদের কয়েকজনের ছবিও আমরা, যারা পুরস্কার জিতেছেন তাদের ছবিও আমরা আমাদের প্রোগ্রামে দেব। আজকের মতো স্টেডিয়াম বুলেটিন থেকে আমি এবং জয়জ্যোতি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।